ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। অবশেষে নানা নাটকীয়তা শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে টমাস ডুলির নাম প্রকাশ করল বাফুফে। হামজা জামালদের দায়িত্ব বুঝে নিতে সকালেই ঢাকায় এসে পৌঁছেছেন ৬৫ বছর বয়সী এই কোচ। আমেরিকার হয়ে দুইবার বিশ্বকাপ খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার কোচ হিসেবেও বেশ সফল ছিলেন যুক্তরাষ্ট্রের সহকারী কোচও। এরপর তার অধীনে ঈর্ষণীয় সাফল্য পায় ফিলিপাইন। তার অধীনে শতভাগ জয় আফ্রিকার দেশ গায়ানারও। প্রায় ২৫০ বায়োডাটা, কয়েক দফা ইন্টারভিউ শেষে ৫ জনের শর্টলিস্ট। এরপর নানা নাটকীয়তা শেষে সেখান থেকে হামজা জামালদের কোচ হিসেবে অবশেষে টমাস ডুলির নাম প্রকাশ করেছে বাফুফে। জার্মান বংশোদ্ভূত এই আমেরিকান এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। ৫ জুন সান মেরিনো ম্যাচ দিয়ে লাল সবুজ ডাগআউটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন ৬৫ বছর বয়সী অভিজ্ঞ এই কোচ। কোচ ও খেলোয়াড় দুই ভূমিকাতেই বেশ সফল ও অভিজ্ঞ টমাস ডুলি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইয়র্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেছেন। এরপর ২ মেয়াদে ফিলিপাইন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন। তার কোচিংয়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় ফিলিপাইন। এমনকি ডুলির অধীনেই নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং নিশ্চিত করে দেশটি। মাঝে ভিয়েতনামের ক্লাব ভিয়েতেলে স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন ডুলি। সবশেষ স্বল্প মেয়াদে কাজ করেছেন গায়ানা জাতীয় দলের কোচ হিসেবে। তার অধীনে ৪ ম্যাচে সবকটিতেই জয় পায় আফ্রিকার দেশটি। আর বাংলাদেশের কোচ হতে সম্প্রতি সেখান থেকে পদত্যাগ করেন ডুলি। জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার টমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। দেশটির হয়ে ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলে করেন ৭ গোল। ১৯৯৪ বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে ৪ ম্যাচের সবকটিতেই খেলেন ডুলি। ৪ বছর পর ১৯৯৮ বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের অধিনায়ক হিসেবে খেলেন সবগুলো ম্যাচ। ক্লাব ফুটবলেও প্রোফাইল বেশ সমৃদ্ধ টমাস ডুলির। সোনালী সময় কেটেছে জার্মান লিগে। খেলেছেন বায়ার লেভারকুজেন ও শালকের হয়ে। ১৯৯৭ সালে শালকের হয়ে জেতেন উয়েফা কাপ, আর এফসি কাইজারস্লাউটার্নের হয়ে ১৯৯০-৯১ মৌসুমে জেতেন বুন্দেসলিগ শিরোপা। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ৪৩৩ ম্যাচ খেলা ডুলির নামের পাশে আছে ৬৪ গোল। কোচ ও খেলোয়াড় হিসেবে সফল ও অভিজ্ঞ টমাস ডুলিতে তাই ভরসা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তার অধীনেই নতুন যুগের সূচনা দেখার অপেক্ষায় দেশের ফুটবল ভক্তরা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। অর্থাৎ হাবের ক্যাবরেরা অধ্যায় শেষ এবং বাংলাদেশের ফুটবল একটা নতুন যুগেই। টমাস ডুলি, আমরা অনেক কথা বলেছি এর আগে কে হচ্ছেন কোচ, অনেক বাছাই করেছি, অনেক আলোচনা চলেছে। তবে আজকে কোচ হওয়ার পরে আমরা একজন অতিথিকে তো স্বাভাবিকভাবেই পেয়েছি, যার সঙ্গেই এই ব্যাপারগুলো নিয়ে অনেক কথা হয়েছে এর আগে। প্লিজ ওয়েলকাম জাহিদ হাসান এমিলি, সাবেক অধিনায়ক বাংলাদেশ ফুটবল দল। এবং অবশ্যই আজকের দিনে আপনাকে পেয়ে আমি খুশি, কারণ আপনার সঙ্গে যেহেতু প্রিভিয়াসলি আলোচনা হচ্ছিল এই কোচিং স্টাফ অ্যান্ড অল নিয়ে, তো আজকেও বেশ জমবে আশা করি আড্ডাটা। ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। কেমন হলো সেটা বলেন। 150 to 160 তার টার্গেট, ওয়ার্ল্ড কাপ খেলা একজন কোচ, জার্মানদের কোচ হিসেবে এমনিতেই তো এক ধরনের আধিপত্য আছে বিশ্ব ফুটবলে। সব মিলিয়ে প্রোফাইল ওয়াইজ এই কি প্রথম এত বড় কোচ বাংলাদেশ পেল, সেই জায়গা থেকে আসি? না, টু বি অনেস্ট, অবশ্যই আপনি যদি তার প্রোফাইল দেখেন, তার যদি কোচিং কেরিয়ার দেখেন, অনেস্টলি আমার কাছে মনে হয় যে হি ইজ ভেরি ভেরি গুড কোচ। আপনার প্রতিবেদনে যেভাবে আসলে তাকে ফ্ল্যাশ করা হয়েছে, এক্স্যাক্টলি আমার কাছে মনে হয় যে আমরা একজন ভালো কোচ পেয়েছি। সত্যি কথা বলতে এই কোচ ডিক্লারেশনের আগে কিন্তু আসলে আমাদের এখানে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এটা হওয়াটা নর্মাল, কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিগত দিন আসলে এভাবে কোনো প্রসেস করে কিন্তু কখনো কোচ নিয়োগ দেয়নি। লাইক টমাস ডুলিকে আপনি এখন কোচ নিয়োগ দিয়েছেন, এটা যদি আপনি টেন্ডার সাবমিট না করে যদি ডিরেক্ট দিতেন, এখন যে ফ্যান্সদের ভিতর বা আমাদের ভিতর যে এক্সাইটমেন্টটা ছিল, ফ্যান্সরা আন্দোলন করছে বা আলোচনা সমালোচনা করছে, এটা কিন্তু তখন সুযোগ থাকতো না। হ্যাঁ, সো এটা কিন্তু অবশ্যই আমি মনে করি যে ট্রান্সপারেন্ট ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু সবসময় কিন্তু আসলে আপডেট দিয়েছে আসলে কে কোচ হতে যাচ্ছে বা কাদেরা শর্ট লিস্টে রয়েছে। ৩০০ সিভি পড়েছে, সেখান থেকে আবার শর্ট লিস্ট হয়েছে। সব কিছু কিন্তু আমার মনে হয় যে একটা ট্রান্সপারেন্সি ছিল, যার কারণে কিন্তু এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে একজন ভালো কোচ নিয়োগ দিয়েছে। এবং যেটা হয়েছে যে আমাদের এখানে হয়তো আমরা অনেক রকম
রকমের কথা বলেছি যে ক্রিস কোলম্যান হয় নাই কেন, ব্র্যান্ডন স্ট্রোক হয় নাই কেন, হ্যাঁ। সো সব কিছু কিন্তু আসলে একটা বিবেচনার মাধ্যমেই কিন্তু আপনি একজন কোচকে নিয়োগ দিবেন, এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে টমাস ডুলি যেহেতু বাংলাদেশ দলের কোচিং এর দায়িত্ব নিয়েছে, আমার মনে হয় যে এখন আমাদের আমরা যারা রয়েছি আমাদেরকে এখন তাকে প্রপার সাপোর্টটা দেওয়া উচিত, এবং তার কোচিং সে যে কোচিং করাবে এবং তার যারা স্টাফ থাকবে সবাইকে আমি মনে করি যে এখন তার একদম হেল্পিং হ্যান্ড হিসেবে একদম মাঠে নেমে যাওয়া উচিত। একেবারে এবং আমরা বলছিলাম তালিকায় অনেকে ছিল, সেই সমস্ত জায়গায় আর না যাই, কারণ শুধুমাত্র কোচ নিয়োগ দিতে হলে অনেক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর তো ব্যাপার থাকে, যার সঙ্গে ব্যাটে বলে পুরোপুরি মিলে যায়। তো ডুলি এখন বাংলাদেশের কোচ। এখন যদি আসি যে তিনি তাকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, তিনি তার প্রথম যে কথাটা বলেছেন যে 180 বা অ্যারাউন্ড আমরা যেহেতু আছি, বাংলাদেশকে 150-60 এরকম একটা টার্গেটের কথা বলেছেন। তার যতটুকু আসলে আমরা প্রোফাইল বা তার অ্যাবিলিটি জানি, সে জায়গায় কতটা তার যে সুদূর প্রসারী যতটুকু চিন্তা, তার প্ল্যান ইনিশিয়ালি তিনি জানিয়েছেন, কতটুকু সম্ভব বলে মনে হয়? অফকোর্স সম্ভব, ডিপেন্ডস অন আসলে আপনি তার সাথে, আমি জানি না কত বছরের কন্ট্রাক্ট হয়েছে, সম্ভবত 2 বছরের কন্ট্রাক্ট হবে। সো 2 বছরের ভিতরে আপনি কতগুলি ম্যাচ খেলবেন, আপনার অপোনেন্ট কারা, তার উপরে বেস করেই কিন্তু আসলে আপনার র্যাঙ্কিং ডিপেন্ডস করবে। সুতরাং সে যে টার্গেটটা দিয়েছে সেখানে অবশ্যই এটা খুশি হওয়ার মতোই, কারণ তার কোচিং কেরিয়ার সেটাই বলে। আপনি যদি দেখেন, সে কিন্তু একজন এক্স ন্যাশনাল টিম প্লেয়ার ইউএস এর, এবং তার ক্লাব কেরিয়ার বলেন বা ন্যাশনাল টিম বলেন, সেখানে কিন্তু তার প্রফেশনাল ফুটবলের জায়গাটা কিন্তু অনেক সমৃদ্ধ রয়েছে, দারুণ রয়েছে। এবং যেটা তার কোচিং কেরিয়ারে যদি আপনি দেখেন, সেখানেও কিন্তু বেশ সাকসেস রয়েছে, এবং ম্যাক্সিমাম কোচিং কেরিয়ারের কিন্তু মোস্ট পার্টটাই কিন্তু সে এশিয়াতে কাটিয়েছে। হ্যাঁ, ভিয়েতনাম বলেন, মালয়েশিয়া বলেন, ফিলিপাইন্স ন্যাশনাল টিমকে সে এশিয়া কাপে খেলানো তার রেকর্ড রয়েছে, এবং গায়ানা ন্যাশনাল টিমে সে কোচ ছিল, এবং আপনি যেটা বলেছেন যে 4টা ম্যাচ খেলে 4টাই সে জয় ছিল। সুতরাং আমি বলবো যে তার কিন্তু কোচিং কেরিয়ার বেশ সমৃদ্ধ। সেই জায়গা থেকে সে কিন্তু জানে আসলে সাকসেস কিভাবে আসলে আনতে হবে। সুতরাং সেই জায়গাটা সে যদি প্লেয়ারদেরকে নিয়ে, আমার কাছে মনে হয় যে এই যে টিম হিসাবে যদি পুরো কোচিং স্টাফ নিয়ে কাজ করতে পারে, আমার কাছে মনে হয় যে এটা অসম্ভব কিছু না। র্যাঙ্কিং 150 বা 160 এর ভিতরে থাকা, সেটা যদি 165 বা 70 এর ভিতরে আমরা থাকতে পারি, কারণ আমরা কিন্তু, আপনি যদি দেখেন, টু বি অনেস্ট, 180 এবং 190 এর ভিতরে অনেক বছর ধরে কিন্তু আমরা এই জায়গাটাতে পড়ে রয়েছি। লাস্ট 4 ইয়ার্স কাবরেরার আর আমলটায় যদি দেখেন, সেই জায়গাটাতে কিন্তু আমরা ওখান থেকে বের হতে পারিনি। তো সেই জায়গা থেকে যদি আপনি 170 নিচে চলে আসেন, অবশ্যই সেটা তো আমি বলবো যে একটা বড় সাকসেসের জায়গা হবে। এবং তার কোচিং কেরিয়ারে কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে যে সেইটা সে করে দেখাতে পারবে, যেহেতু একেবারেই সেটা করেছেন অন্যান্য দেশের জন্য। টমাস ডুলির জন্য চ্যালেঞ্জটা কি এমিলি ভাই এখন পর্যন্ত মনে হচ্ছে? কারণ এখানে এসে এক ধরনের অবকাঠামো, এক ধরনের সিস্টেম, এক ধরনের নতুন দেশ, নতুন যাত্রা, সেখানে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারেন এবং বাংলাদেশের অবকাঠামো অনুযায়ী কতটা কোপ আপ করে নিতে পারবেন বলে মনে হচ্ছে? রঞ্জন ভাই, টু বি অনেস্ট, কোচিং কেরিয়ারটা মানে কোচিং পেশাটাই হলে কিন্তু থ্যাঙ্কসলেস জব। এখানে কিন্তু আপনি সাকসেস দিবেন, আপনি টিকে যাবেন। আপনি যখন রেজাল্ট খারাপ করবেন, তখন কিন্তু এখানে আপনার ম্যানেজমেন্ট বলেন বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন, আমরা যারা ফ্যান্স রয়েছি, তারা কিন্তু খুশি হতে পারবো না। হ্যাঁ, সুতরাং সে কিন্তু সেইটা জেনেই কিন্তু এখানে কিন্তু আপনার কোচ হিসেবে এসেছেন, এবং তার চ্যালেঞ্জ যেটা হবে, অবশ্যই আমি মনে করি যে প্রত্যেকটা কোচের জন্য কিন্তু আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। ইটস ডিপেন্ড অন আপনি স্কোয়াডে আপনার প্লেয়ার স্ট্রেংথ কেমন, আপনার দলটা কেমন হয়েছে, সেই দলটা আসলে আপনি প্রপার হ্যান্ডেল করতে পারছে কিনা, আপনি যে স্টাইলে ফুটবলটা খেলেন সেইটা আসলে তার অ্যাডাপ্ট করতে পারছে কিনা, এগুলি হবে মেইনলি চ্যালেঞ্জ। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে তার নিজস্ব একটা ফিলোসফি আছে, সে কোন ফরমেশনে খেলাতে চায়, তার দলের প্লেয়ারের স্ট্রেংথ কি রয়েছে, তো সেইটা যদি সে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে, আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জটা থাকবে সেটা সহজে ওভারকাম করতে পারবে। আর একটা ব্যাপার হলো যে অনেক সময় দেখবেন যে অনেক ভালো কোচ, হ্যাঁ, বাট দলের স্কোয়াড নিয়ে কিন্তু কাজ করতে গিয়ে অনেক সময় দেখবেন যে তার প্লেইং স্টাইলটা কিন্তু হয়তো প্লেয়াররা রপ্ত করতে পারে না, বা ওই স্টাইলটা তারা গেইন করতে পারে না, ওই সময়টা কিন্তু সমস্যা হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যত কুইক সে আসলে দলটাকে সে যেভাবে চায় ওইভাবে যদি সে মাঠের পারফরমেন্সে যদি আমি মনে করি যে সে তার ফরমেশনটাকে অ্যাডাপ্ট করে ফেলতে পারে, তখন কিন্তু তার চ্যালেঞ্জগুলো অনেক সহজ হয়ে যাবে। আপনি বলেছেন তার স্টাইল, স্বাভাবিকভাবে প্রত্যেক কোচের এক ধরনের স্টাইল থাকে, তিনি যেহেতু দীর্ঘদিন খেলেছেন এবং কোচিং করিয়েছেন, যতটুকু জেনেছি মানে 3-5-2 এক ধরনের ফরমেশন। সেই জায়গাটাতে আসলে বাংলাদেশের যে মিডফিল্ডের একেবারে জামাল, হামজা, সমিতের কথাই আসে, মানে কিভাবে তার পরিকল্পনাটা কাজে লাগতে পারে, তিনি কোন স্টাইলে বাংলাদেশ দলকে খেলাতে পারেন বলে মনে হয়? দেখেন,
ফরমেশন ডিপেন্ডস অন প্লেয়ার রিসোর্স, প্লেয়ার কোয়ালিটি। হ্যাঁ, আপনি কিন্তু এখন 3 সেন্টার ব্যাক, যে 3-5-2 যে জায়গা 3 সেন্টার ব্যাক আপনার দলে আছে কিনা, তাদেরকে দিয়ে আপনি দল সাজাতে পারবে কিনা সেইটা সে আগে দেখবে। হ্যাঁ, যেহেতু সে 24 তারিখে দলের ট্রেনিং সেশনে জয়েন করবে, প্রথম ট্রেনিং সেশন হবে জাতীয় দলের, তারপরে 5 তারিখে সান মেরিনের সাথে খেলা আছে, এর আগে কিন্তু কয়েকটা ট্রেনিং সেশন সে পাবে। তো সেইখানে সে দেখবে যে প্লেয়ারের কোয়ালিটি কোন অবস্থায় রয়েছে, এই দলটাকে নিয়ে 3-5-2 ফরমেশনে খেলা যাবে কিনা, বা বিগত দিনে যে আমরা যে ফরমেশনে খেলেছিলাম কাবরেরার সময় ওই ভিডিওগুলি নিশ্চয়ই সে দেখবে। সবকিছু অ্যাসেসমেন্ট করেই কিন্তু আসলে সে একটা ফরমেশন দাঁড় করাবে। ডেফিনেটলি তার নিজের একটা চয়েস থাকবে। তো সেইখানে সে যদি 3 ডিফেন্ডার নিয়ে খেলে যদি অভ্যস্ত করতে পারে দলটাকে এবং সেখানে যদি সাকসেস আসে, ডেফিনেটলি তো অবশ্যই সেটাতে আমরা খুশি হব। আবার যদি আপনি দেখেন যে আমরা যদি 4 ব্যাক নিয়েও ভালো করি, সেইটাও যদি সে সাকসেসফুলি ডান করতে পারে, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি হবে। ডিপেন্ডস অন আপনার হাতে কী ধরনের কোয়ালিটি প্লেয়ার রয়েছে এবং কোচ আসলে ওই প্লেয়ারদেরকে দিয়ে কোন ফরমেশনটাতে আসলে সুইটেবল হবে, এটা ইটস ডিপেন্ড অন আসলে আপনার প্লেয়ার রিসোর্স। রাইট, ইউ নো অ্যাবাউট টাইম আমাদের আসলে সংক্ষিপ্ত হয়, তারপরও আপনাকে এটা জিজ্ঞেস করতে চাই যে সিনিয়র প্রো হিসেবে কিংবা আপনি দেখেছেন, আগে নিজে খেলেছেন, নিজে ওই জায়গাটায় ওন করেছেন, এখন দেখছেন এই জেনারেশনকে, আপনি প্লেয়ারদের জন্য কি বলবেন, তারা কিভাবে টমাস ডুলির সঙ্গে অ্যাডাপ্ট করতে পারে? ব্যাপার হয়েছে যে সব জায়গাতে কিন্তু সিস্টেমটা প্রফেশনাল। হ্যাঁ, তো এইখানে আসলে কোচ দায়িত্ব নিয়েছে। প্লেয়ারদের মেইন কাজ থাকবে কোচকে যত সম্ভব সাপোর্টটা দেওয়া, অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড। কোচ প্লেয়ারের রিলেশনটা যখন একদম একটা সুইচেবল হবে, একদম মলিন হবে, একদম সুন্দর হবে, তখন কিন্তু আসলে কাজ করার জন্য দেশে এসে উনিই কিন্তু প্রথম বন্ধু হবেন, উনি সবচেয়ে ক্লোজ হবেন। এক্স্যাক্টলি, প্লেয়ার কোচ যখন একটা ভালো রিলেশন হবে, তখন এটা কিন্তু অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড দুই জায়গায় বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে। অন দ্য ফিল্ড পারফরমেন্স, অফ দ্য ফিল্ড যে রিলেশন, সেই বিল্ড আপে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্লেয়ারদের সাপোর্ট দিতে হবে কোচকে, অ্যাট দ্য সেম টাইম কোচ প্লেয়ারদের সাথে আসলে ম্যানেজ করে ওভাবেই আসলে তাকে চলতে হবে। বিকজ প্লেইং, আপনি জানেন একটা দলে প্লেইং মেম্বার কতজন থাকে, লাইক 30 প্লেয়ার্স থাকে। সো এক একজনের মেন্টালিটি এক এক রকম। হ্যাঁ, সো কোচকে কিন্তু সবাইকে ম্যানেজ করে কিন্তু আসলে স্টার্টিং 11 দাঁড় করাতে হয়। অনেক প্লেয়ার আছে স্টার্টিং 11 ডিজার্ভ করে, বাট সে কিন্তু হয়তো চান্স পায় না, সে বেঞ্চে যায়, তখন কিন্তু তার মন খারাপ হয়। সো এইগুলি ম্যানেজ করে যখন দলটাকে সে সাজিয়ে নিতে পারবে এবং প্লেয়ারও যখন তাকে প্রপার সাপোর্টটা দেবে, আমার কাছে মনে হয় যে কাজ করাটা খুব সহজ হবে। একেবারে, তো হোপফুলি সেটাই হবে। বাংলাদেশের ফুটবল এগিয়ে নেয় যেহেতু মূল লক্ষ্য, মূল কাজ, টমাস ডুলিকে নিয়ে বাংলাদেশ ফুটবল দল এগিয়ে যাক, সেই প্রত্যাশা করছি। আরও অনেক আলোচনা হবে অন্য কোনো দিন, তবে আজকে সময় এ পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এমন বিশেষ দিনে। ধন্যবাদ। দর্শক, সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের। স্টে কানেক্টেড। 1 বছরের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 160-এ নিয়ে আসার লক্ষ্য নতুন হেড কোচ টমাস ডুলির। এদেশের সমর্থকদের উন্মাদনাকে সম্মান জানিয়ে বাস্তববাদী হওয়ার তাগিদ এই মার্কিন কোচের। কঠোর পরিশ্রমের মাধ্যমে ফুটবলারদের অনুপ্রাণিত করার কথা জানান এই কোচ। We'd like to present to you Thomas Dooley, the next coach of the Bangladesh national men's team. নানা জল্পনা কল্পনার পর অবশেষে দেখা মিলল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ টমাস ডুলির। অথচ একদিন আগেও এই মার্কিন কোচের ঢাকায় আসা নিয়ে ছিল গোপনীয়তা। শুক্রবার বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডের মঞ্চে হামজা সমিতির নতুন কোচকে পরিচয় করিয়ে দেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। হামজাদের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো মঞ্চে কথা বললেন ডুলি। জানালেন লাল সবুজের কোচ হতে আগ্রহী হলেন কিভাবে। দক্ষিণ আমেরিকায় আমার আরেকটি সুযোগ ছিল, কিন্তু আমি এশিয়াকেই বেছে নিতে চাই। আমি যেহেতু এশিয়ার পরিবেশে অভ্যস্ত, তাই বাংলাদেশকেই বেছে নিয়েছি। ফুটবল নিয়ে এদেশের উন্মাদনা ভালোভাবেই জানেন যুক্তরাষ্ট্রের এই কোচ। কোটি সমর্থকের প্রত্যাশার চাপটাও বোঝেন তিনি। তবে তাড়াহুড়ো না করে ধাপে ধাপে র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য ডুলির। বাংলাদেশি সমর্থকদের সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে, তারা অনেক বেশি আবেগী। তবে আমি বাস্তববাদী হতে চাই। 1 বছরের মধ্যে র্যাঙ্কিংয়ে 160-এ নিয়ে আসার লক্ষ্য আমার। সাফল্য পেতে ফুটবলারদের কঠোর পরিশ্রমের পাশাপাশি অনুপ্রাণিত করার কথা জানান ডুলি। আমি সুন্দর ফুটবল খেলতে চাই, খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে চাই। সে লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের খেলোয়াড়দের বুঝতে হবে পরের ধাপে যেতে হলে কি কি ত্যাগ স্বীকার করতে হয়। বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডের মঞ্চে জাতীয় পতাকা উড়িয়ে বাংলাদেশ যুগে নতুন অধ্যায় শুরু করলেন টমাস ডুলি। সেই সাথে স্যান মেরিনো ম্যাচে দিয়ে মিশন শুরু করতে প্রস্তুত এই মার্কিন কোচ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে আবারও শুরু হচ্ছে বিসিবির একাডেমি প্রোগ্রামের কার্যক্রম। দায়িত্ব গ্রহণ করে একটি বিশ্বমানের রিহ্যাব সেন্টার করার লক্ষ্যের কথা জানিয়েছেন কোচ সালাউদ্দিন। সঠিকভাবে কাজ করতে সকল ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল।
ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেরও প্রায় সকল দেশেরই আছে একাডেমি। কারণ এই একাডেমি কোনো দেশের ক্রিকেট নামক যন্ত্রের ইঞ্জিন বললে ভুল হবে না। মিরপুরের হোম অফ ক্রিকেটেও আছে একটি একাডেমি, তবে সেটা কেবল নামেই। মূলত এটি একটি আবাসিক বিল্ডিং বা হোস্টেল বললে মোটেও ভুল হবে না। ঢাকার বাইরে থাকা ক্রিকেটাররা নিয়মিত থাকেন এখানে, কিন্তু এই একাডেমি তৈরির উদ্দেশ্য কিন্তু ছিল ভিন্ন। অবশেষে তামিম ইকবাল বিসিবির সভাপতি হবার পর একাডেমিকে আবারও হোস্টেলের পরিবর্তে একটি কার্যকরী প্রোগ্রামে রূপ দেবার উদ্যোগ নেওয়া হচ্ছে। আর সেই একাডেমির দায়িত্ব নিতে যাচ্ছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে বদলি হয়ে আসা মোহাম্মদ সালাউদ্দিন। ভবিষ্যতে এটা হয়তো ন্যাশনাল ক্রিকেট একাডেমি হবে। আপাতত এটা এইচপি আছে, বাট এটা কেন 2-3টা উইং থাকবে, যে এরকম না যে শুধু এইচপি নিয়ে কাজ করবো আমি। এখানে সাথে সাথে হয়তো আগে যেটা ছিল যে টাইগার ক্রিকেট, সেটা হয়তো এখন আর থাকবে না, সেটাও হয়তো আমাদের এখানে চলে আসবে। সেই সাথে কোচদের ডেভেলপমেন্টটাও দেখতে হবে। একাডেমিতে নতুন ক্রিকেটার তৈরি হবে, ফর্ম হারানো ক্রিকেটাররা শানিত হবেন, ইনজুরিতে পড়া ক্রিকেটাররা রিহাব করবেন। এই সব কিছু কাজ ঠিকমতো করতে চাই আধুনিক অনেক অবকাঠামো আর সুযোগ সুবিধা। বোর্ডের পক্ষ থেকে সব ধরনের চাহিদা পূরণের প্রতিশ্রুতি পেয়েই দায়িত্ব নিয়েছেন সালাউদ্দিন। যেহেতু চেঞ্জ করতে আসছে এবং সেই প্রতিশ্রুতিও পাইছি যে তারা আমাদের সব ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করবে, এবং আমাদের খুব ইচ্ছা আছে যে রিহ্যাব একটা সেন্টার করা, যেটাতে, কারণ আমার কাছে মনে হয়েছে যে লাস্ট যতগুলো পেস বোলার ইনজুরি হয়েছে তাদের ফিটতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এটা আসলে ভালো লক্ষণ না। 3 ফরম্যাটের মধ্যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল সবচেয়ে ভালো করছে টেস্টে, কিন্তু কেন? টি-20 ফর্মটাও ভালো বলাই যায়, তবে ওয়ানডেতে এখনো পায়ের নিচে শক্ত মাটির খোঁজে আছে টাইগাররা। ওয়ানডের সমস্যা আর টেস্টের সাফল্যের কারণটা কি জানিয়েছেন এই কোচ। ওয়ানডে খেলার জন্য আমাদের যে অলরাউন্ডারটা, সেটার একটু অভাব আছে। সেটা ফুলফিল হয়ে গেলে ওয়ানডেও তো আমরা আস্তে আস্তে ভালো যেগুলো, তারপরেও লাস্ট 3টা সিরিজ কিন্তু ওয়ানডেতে জিতেছে। টেস্টে হয়তো কারণ এখানে অনেক রেসপন্সিবিলিটি নেওয়ার মতো অনেক ছেলে আছে, যারা অনেক ম্যাচিউর, যারা ক্রিকেটটা ভালো বুঝে এবং তারা নিজেরাই নিজেদের ডিসিশনগুলো তারা নিতে পারে। তো এই কারণে টেস্টের আর টেস্ট টিমটা খুব বেশি চেঞ্জেস হয় না। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। টেস্টের টিমের রেজাল্ট অনেক ভালো। আগামী 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ফাইনাল, আর সেদিনই বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের মাঝে একটি টেস্ট ও 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে জিম্বাবুয়েতে যাবে বাংলাদেশ। সফর শুরু হবে 28 জুন হারারেতে, শুরু একমাত্র টেস্ট দিয়ে। এরপর সেখানে 6 থেকে 11 জুলাইয়ের মধ্যে হবে ওয়ানডে সিরিজ। এরপর 15 থেকে 19 জুলাই বুলাওয়েতে টি-20 সিরিজ। বাংলাদেশ ও জিম্বাবুয়ে এখন পর্যন্ত 20 টেস্টে মুখোমুখি হয়েছে। সবশেষ গত বছর বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 সমতা ছিল। এর আগে বাংলাদেশ জিম্বাবুয়ে সফর করেছিল 2022 সালে। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।